বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে খবর প্রচুর আছে। যেমন ধরুন, আজকে ফের ওম বিড়লা যেটা করে থাকেন, আমাদের দেশের স্পিকার, লোকসভার স্পিকার রাহুল গান্ধীর মাইক বন্ধ করে দিয়েছেন, যেটা আমাদের কাছে খুবই খারাপ লেগেছে। আবার সেই গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টা হচ্ছে। একই রকমভাবে আমাদের পশ্চিমবাংলার মধ্যে ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান আব্দুল গনি সাহেব কয়েকদিন আগে রিজাইন দিয়েছেন, পদত্যাগ করেছেন। এই ওয়াকফ সম্পত্তি নিয়ে ব্যাপক অভিযোগ জমেছে এবং আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় হকার উচ্ছেদ করতে নেমেছেন। দয়া করে যদি ওয়াকফ সম্পত্তির দখল মুক্ত করতে উনি একটু নামেন, তাহলে আমরা মনে করি যে রাজ্যের সংখ্যালঘুরা অনেকটাই সুরক্ষিত হবে এবং তারা অনেক জায়গা খুঁজে পাবে। যারা কদিন আগে বলছিলেন, কয়েকদিন আগেও দেখছি কয়েকজন বিখ্যাত সাংবাদিক, যারা আমাদের যে প্রবীণ সাংবাদিক, আমরা যাকে শ্রদ্ধা করি, তারাও বলছেন যে হকার উচ্ছেদ হচ্ছে, রাজাবাজারে হবে না। কেন হবে না পাকসার কাছে, কেন হবে না মেটিয়াবুরুজে? ঠিকই বলেছেন, কেন হবে না? হওয়া তো উচিত, সেই সঙ্গে এটাও হওয়া উচিত। আমি জানি না তারা একটা কথা কেন বলছেন না যে সারা কলকাতা জুড়ে যে ওয়াকফ সম্পত্তি দখল হয়ে গেছে, সে দখল মুক্ত করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কবে উদ্যোগ নেবেন। তো যাই হোক, আমরা আজকে এই প্রসঙ্গগুলো কোনো আলোচনায় আমরা যাব না, শুধু এইটুকু জাস্ট আপনাদেরকে ছুঁয়ে দিয়ে গেলাম যে আপনারা দেখুন এবং জানুন বিষয়টি। আমি কয়েকদিন আগে মৃণালকান্তি সাহা বলে এক ভদ্রলোক, সম্ভবত নামটা সেটাই হবে, তো মৃণালবাবু আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে লিখেছেন যে বিজেপিকে নিয়ে চিন্তা করার দরকার নেই আপনাদের। আমি বিজেপির ভবিষ্যৎ নিয়ে বলতে গিয়ে উনি বলেছেন আর কি, তো বাঙালি মুসলমানেরা কেন তৃণমূলকে ভোট দিচ্ছেন, কেন বামেদের দিচ্ছেন না, সেটা নিয়ে যদি একটু আলোচনা করেন, আপনার সুচিন্তিত মতামত দেন, কটাক্ষ করেই উনি বলেছেন, তো সেইটা দেওয়া উচিত আপনার। কেন তারা ভোট দিচ্ছেন না? আসলে এই বাঙালি মুসলমানরা কেন তৃণমূল কংগ্রেসের সাপোর্টার, কেন বামেদেরকে ভোট দিচ্ছে না, এই ব্যাখ্যা করতে গেলে একটা দুটো এপিসোডে শেষ হবে না, অন্তত গোটা 5 এপিসোড দরকার হবে। তবু আমি চেষ্টা করব অন্তত দুটো, পার্ট 1 এবং পার্ট 2 দুটোতে আমরা চেষ্টা করব এই ঘটনাটা, কেন বাঙালি মুসলমানরা তৃণমূলের এত সাপোর্টার এবং বামেদের সাপোর্ট থেকে তারা চলে গেল তৃণমূলের দিকে, সেইটা একটু বিশ্লেষণ আজকে আমরা করার চেষ্টা করব। পার্ট 1-এ থাকবে বামপন্থীদের কাছ থেকে কেন সরে গেল মুসলিম সমাজ, এটাই হচ্ছে পার্ট 1-এর বিষয়। পার্ট 2-তে আমরা বলবো যে কেন তৃণমূল কংগ্রেসকে এ রাজ্যের বাঙালি মুসলমান সমাজ ভোট দেন এবং এই ভোট দেওয়ার কারণে তৃণমূলের লাভটা কি হচ্ছে, কোথায় তৃণমূল সাফল্যের শীর্ষে পৌঁছে যাচ্ছে এবং কেন এবং কিভাবে, সেটা আমি বিশ্লেষণ আপনাদের সামনে করার চেষ্টা করব। ভুল ভ্রান্তি হতে পারে, আমরা ক্ষমা চাইছি, কিন্তু আমাদের বক্তব্যের সঙ্গে অনেকের বক্তব্য নাও মিলতে পারে। কিন্তু একটা বিষয়, আপনারা কটাক্ষ করুন, সমালোচনা করুন, যা খুশি বলুন, তাতে আমাদের আপত্তি নেই, কিন্তু অযথা গালাগালি দেবেন না। আর পুরো ভিডিওটা না দেখে কোনো রকম প্রতিক্রিয়া আপনারা দেবেন না, কারণ পুরো ভিডিওটা না দেখলে প্রসঙ্গটা বুঝতে পারবেন না। আর থাম্বনেল দেখে যদি আপনারা ভাবেন যে সিপিএমকে গালাগালি দেওয়ার জন্যই এই প্রোগ্রামটা বা তৃণমূলকে গালাগালি দেওয়ার জন্য এই প্রোগ্রামটা করা হয়েছে, তাহলে ভুল ভাববেন। আমরা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে বিচার করতে বসি, যেটা নিরপেক্ষ, যে কথাগুলো বলা দরকার সেই কথাগুলোই বলি, অযথা কাউকে আক্রমণ করি না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন। আমাদের এখনও মেম্বার আমরা হতে বলছি না, যদি ভালো লাগে তবেই জয়েন্ট মেম্বারে আমরা আবেদন করব। তো যাই হোক, কেন বামেদের কাছ থেকে এ রাজ্যের সংখ্যালঘু বাঙালি মুসলমানরা সরে গেল, ইতিহাসের একটু পেছন দিকে তাকানো যাক। 1947 সালে এদেশ যখন ভাগ হলো, অর্থাৎ বাংলার কথা আমি বলছি, ভারত তো ভাগ হয়েছে, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম বাংলা যখন দুটো ভাগে ভাগ হলো, ভাগ হওয়ার পর এদেশের যারা সংখ্যালঘু সমাজ অর্থাৎ মুসলমান সমাজ, বাঙালি মুসলমান সমাজের
ক্রিম সোসাইটি যারা ছিল, যারা শিক্ষিত, উচ্চশিক্ষিত, ধনাঢ্য, যাদের টাকা পয়সা ছিল, তারা অধিকাংশই চলে গেল ঢাকাতে, বাংলাদেশে তারা পাড়ি দিল, পূর্ব পাকিস্তানে তারা পাড়ি দিল। স্বাভাবিকভাবেই আজকে যদি আপনারা দেখেন, বাংলাদেশের যারা সাহিত্যকে নিয়ন্ত্রণ করছেন, যারা সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করছেন, যারা অর্থনীতিকে নিয়ন্ত্রণ করছেন, যারা সরকারকে নিয়ন্ত্রণ, তাদের বেশিরভাগই হচ্ছে এপার বাংলা থেকে যাওয়া লোকেরা। যাই হোক, তো আমরা দেখলাম তো চলে গেল তারা, বড় অংশের লোকেরা। তার ফলে এখানে একটা শূন্যতা তৈরি হলো। এই শূন্যতার যে তৈরি হলো, এই শূন্য স্থানটাতে বাঙালি মুসলমানদের ঘুরে দাঁড়াতে অনেকটা সময় লেগেছে। অর্থাৎ 60-এর দশক থেকে বাঙালি মুসলমানরা এখানে কার্যত যারা গরিব, যারা একবারে নিম্নবিত্ত এবং কয়েকটা উচ্চবিত্ত বা মধ্যবিত্ত সমাজের কিছু মানুষ রয়ে যায়, সেটা হচ্ছে শিক্ষিত সমাজের বেশিরভাগটাই চলে যায় পূর্ব পাকিস্তানে, যেটা বলতে আমাদের দ্বিধা নেই। ইভেন আমরা জানি সৈয়দ মুজতবা আলীও এদেশে ছিলেন। মুজতবা আলী স্বাধীনতার পরে দেশে ছিলেন, কিন্তু তার মিসেস ছিলেন, তার ওয়াইফ ছিলেন, তার স্ত্রী ছিলেন ওপার বাংলার একজন বড় শিক্ষা কর্মকর্তা। জানি পরবর্তীকালে উনি এদেশ থেকে ওদেশে চলে যান, এটাও ঠিক কথা। তো এই যে ক্রিম সোসাইটিটা চলে গেল, যেটা অন্ধকারাচ্ছন্ন যে সমাজটা পড়ে রইল, এই সমাজটাকে বিভিন্নভাবে ব্যবহার করা হলো। কংগ্রেস 1952 সালের প্রথম নির্বাচন থেকে শুরু করে 1969 সাল পর্যন্ত, 69 পর্যন্ত আমরা দেখেছি কংগ্রেস এটিকে ব্যবহার করেছে। এ রাজ্যে মুসলিম লীগ বলে একটা রাজনৈতিক দল ছিল, তারাও কিন্তু ভালো ভোট পেত, মুসলমানদের কাছ থেকে ভোট নিত, কিন্তু মুসলিম সমাজের সার্বিক উন্নয়নের জন্য এই মুসলিম লীগ তেমনভাবে কিছু করেনি। আমরা দেখব যে 1969 সাল পর্যন্ত, অর্থাৎ আমরা যদি দেখি 52-52 পর হচ্ছে 62-62 পর থেকে 67 সালে প্রথম এখানে যুক্তফ্রন্ট সরকার তৈরি হচ্ছে। আর এই যুক্তফ্রন্ট সরকার তৈরি হওয়ার নেপথ্যে ছিল এ রাজ্যের বাঙালি মুসলমান সমাজের অবদান। প্রথম বাঙালি মুসলমান সমাজ কংগ্রেসকে ছেড়ে যুক্তফ্রন্ট অর্থাৎ বাংলা কংগ্রেস এবং বামপন্থীদের সমর্থন জানালো, যার ফলে 67 সালে এ রাজ্যে পরিবর্তনের হাওয়া দেখা দিল। কেন হলো? তার কারণটা হচ্ছে 64-র যে ভয়াবহ দাঙ্গা, সেই দাঙ্গাটার প্রেক্ষিতে এই রাজ্যের বাঙালি মুসলিম সমাজের বড় অংশ সেদিন কিন্তু আমরা জানি যে সেদিন কংগ্রেসকে ত্যাগ করেছিল। অনেকেই পপুলেশনের বিরুদ্ধে বলতেন। যাই হোক, ত্যাগ করে তারা চলে গেল, সবটাই চলে গেল বাংলা কংগ্রেস এবং বামপন্থীদের দিকে। তারপর 1971 সালের মুক্তিযুদ্ধের যে স্রোত, পূর্ব পাকিস্তান ভেঙে বাংলাদেশ তৈরি হলো। 1972 সালে এখানে নির্বাচন হলো। 1971 সালে আমরা জানি যে 67 সালে বিধানসভা নির্বাচনে বাংলা কংগ্রেস ক্ষমতায় এসেছিল। 69 সালেও নির্বাচনে বাংলা কংগ্রেস ক্ষমতায় এসেছিল এই রাজ্যে। 71 সালে মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে এখানে সম্ভবত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল এবং 1972 সালে এখানে সাধারণ নির্বাচন হয়, বিধানসভা নির্বাচন হয়। সেই নির্বাচনে সিদ্ধার্থ শঙ্কর রায় বিপুল গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে, অর্থাৎ কংগ্রেস ক্ষমতায় আসে। সিদ্ধার্থ শঙ্কর রায় ক্ষমতায় আসার পরে প্রথম যে কাজটা করেছিলেন, তার ক্যাবিনেটে বেশ কয়েকজন ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ দপ্তরগুলো মুসলমানদের দিয়েছিলেন। আব্দুল সাত্তার থেকে শুরু করে বরকত গনি খান চৌধুরী, জয়নাল আবেদিন থেকে শুরু করে একাধিক মুসলিম নেতৃত্বকে তিনি তুলে এনেছিলেন এবং তাদের হাত ধরে এই রাজ্যের মুসলমান সমাজের মধ্যে একটা মধ্যবিত্ত সমাজ তৈরি করার চেষ্টা তিনি করেছিলেন। 5 বছর রাজত্বে তিনি অনেক মুসলিম ছেলে মেয়েকে চাকরি দিয়ে গেছেন, যার ফলে আমরা জানি সেই সময় চাকরির পরিধিটা বাড়ে এবং দাঙ্গা রোধ করার জন্য সিদ্ধার্থ শঙ্কর রায় সিদ্ধান্ত নিয়েছিলেন প্রত্যেকটা থানাতে যদি বড়বাবু হিন্দু হন তাহলে মেজবাবু মুসলমান হবে, আর বড়বাবু যদি মুসলমান হন তাহলে মেজবাবু হিন্দু হবে। এরকম একটা সিস্টেমেটিক্যালভাবে তিনি সাজানোর চেষ্টা করেছিলেন এবং সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলেই আমরা দেখেছিলাম মাদ্রাসা বোর্ড তৈরি হয়েছিল। আজকে যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার যে আধুনিকীকরণের গোড়পত্তন সেটা করে গেছেন সিদ্ধার্থ শঙ্কর রায় এবং তিনি এই মাদ্রাসাগুলোকে যে সরকারি অনুমোদন দেওয়া যেতে পারে এবং মাদ্রাসাগুলোর শিক্ষকদের থেকে শুরু করে পরিকাঠামো উন্নয়নে সবটাই স্কুলের মতোই খরচ রাজ্য সরকার বহন করতে পারেন, এই সিদ্ধান্তটা সিদ্ধার্থ শঙ্করের আমলে তৈরি হয়েছিল। এর ফলে বাঙালি মুসলমান সমাজের মধ্যে একটা জাগরণ দেখা দিয়েছিল। কিন্তু ওই যে বললাম
যে 64-র দাঙ্গা এবং কংগ্রেসের যে একটা প্রতি যে বিরূপ মানসিকতা তৈরি হয়েছিল এবং ইন্দিরা গান্ধীর পরাজয় 75 সালের জরুরি অবস্থা, তার প্রভাব এই রাজ্যে পড়েছিল। এবং আমরা জানি যে আমাদের শহীদ বদরুদ্দোজার মতো নেতাও জেলে গিয়েছিলেন। 77 সালে নির্বাচনে দেশের সঙ্গে সঙ্গে এই রাজ্যেও পরিবর্তন দেখা দেয়। পরিবর্তন দেখা দেওয়ার পরে তাহলে এই রাজ্যে ক্ষমতায় আসে বামপন্থীরা, বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হয় 1977 সালে। এই বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হওয়ার সময়ে তার আগের কথা আমরা বলি যে বাঙালি মুসলমানদের বড় অংশের ভোট বামপন্থীদের হাতে চলে যায়, অর্থাৎ এই রাজ্যের বাঙালি মুসলমানদের সিংহভাগ ভোট বামেদের দিকে যায়, কিন্তু জনতা দল কিংবা কংগ্রেসের দিকে যায়নি। সেই জন্য প্রফুল্ল সেন বামেদের সঙ্গে জোট না করে যে সিদ্ধান্ত নিয়েছিলেন বা জোট যে ভেঙে দিয়েছিলেন, সেটা ছিল তার কাছে বুমেরাং হলো। এবং সেখানে আমরা দেখলাম সিপিএম প্রায় একক গরিষ্ঠতা নিয়েই বামফ্রন্টকে সঙ্গে নিয়ে ক্ষমতায় এসে গেল 1977 সালে। 1977 সাল থেকে 2011 34 বছর রাজত্ব চলল। এই 34 বছরে এ রাজ্যের কোনো দাঙ্গা হয়নি। এ রাজ্যের সংখ্যালঘুদের জান মালের নিরাপত্তা ছিল। এ রাজ্যের সংখ্যালঘুদের শিক্ষার উন্নয়ন থেকে শুরু করে সার্বিকভাবে নিম্নবিত্ত পরিবারের ছেলে মেয়েদেরকে সামনের সারিতে তুলে আনার ক্ষেত্রে বামফ্রন্ট সরকারের অবদানকে অস্বীকার করা যাবে না। একথা অস্বীকার করা যাবে না যে বামফ্রন্ট সরকার এ রাজ্যে ভূমি সংস্কার আন্দোলন করেছিল। এবং আমরা এটাও জানি যে বেশিরভাগই কৃষক ছিল দলিত এবং মুসলমান সমাজের। বাঙালি মুসলমান সমাজের কৃষক সমাজকে বর্গাদারি প্রথার মাধ্যমে তাদের অধিকার প্রতিষ্ঠা করিয়ে দিয়েছিল এই বামফ্রন্ট সরকার। বামফ্রন্ট সরকার যেমন বর্গাদারি প্রথা দিয়েছিল, কিন্তু পরবর্তীকালে বামফ্রন্ট সরকারের আমলে বাঙালি মুসলমানরা চাকরি বাকরি থেকে সব দিক থেকে বঞ্চিত হতে থাকে। এর ফলে যখন স্থিতিশীল সরকার এবং জমি থেকে আয়ের মধ্য দিয়ে ভূমি সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে এ রাজ্যে বাঙালি মুসলমান সমাজ যখন দুবেলা দুমুঠো খেতে শুরু করলো, ঠিক তখনই চিন্তা করলো তার ছেলেটিকে, তার মেয়েটিকে সে পড়াবে, স্কুলে পাঠাতে শুরু করলো। স্কুলে পাঠানোর পর ছেলেটি যখন মাধ্যমিক পাস করছে, উচ্চ মাধ্যমিক পাস করছে, গ্র্যাজুয়েশন পাস করে বেরিয়ে আসছে, তার হাতে চাকরি নেই। বাড়ির পাশের বাড়ির লোকেরা চাকরি পেয়ে যাচ্ছে, ছেলেটি চাকরি পাচ্ছে না, মুসলিম ছেলেটি চাকরি পাচ্ছে না। এই পরম্পরা বামফ্রন্ট সরকারের আমলে শুরু হলো। বামফ্রন্ট সরকারের আমলে আরেকটা সাচা রিপোর্ট যে কথা বলেছে সেটা আমার নিজের জীবন দিয়ে আমি দেখেছি। বামফ্রন্ট সরকারের আমলে একটা জিনিস চমৎকারভাবে বলা হয়, সাচা রিপোর্ট বলেছিল যে যেখানে ইটের রাস্তা শেষ হয়েছে তারপর থেকে যে গ্রাম শুরু হয়েছে সেটা মুসলমানদের গ্রাম, অর্থাৎ সেটাই সংখ্যালঘুদের গ্রাম। এটা কিন্তু বাস্তব, সাচা রিপোর্ট মিথ্যে কথা বলেনি, সাচা রিপোর্ট সত্য কথা বলেছে, এটা বাস্তব কথা। আমি আমার মামা বাড়ি যেখানে আছে হুগলির খানাকুলে, সেখানে বিদ্যুৎ পৌঁছেছিল 80-র দশকে, অর্থাৎ বহুদিন আগে, কিন্তু মুসলিম পাড়ায় বিদ্যুৎ পৌঁছায় 2000 সালে, অর্থাৎ প্রায় 20 বছর বা 22 বছর পর সেখানে বিদ্যুৎ পৌঁছায় মুসলমান পাড়াগুলোতে। অথচ ওই গ্রামের মধ্যেই একই গ্রামে বাস করে দুরকম জিনিস আমরা দেখতে পেয়েছি। আমি যখন পড়াশোনা করেছি, আমি যখন গ্রামের বাড়িতে পড়াশোনা করেছি, আমাদের বাড়িতে বিদ্যুৎ ছিল না। আর ওখান থেকে মাত্র হয়তো 1/2 কিলোমিটার রাস্তা হেঁটে গিয়ে সেখানে বিদ্যুৎ পেয়েছি। গ্রামটা একটাই। প্রকল্প এবিএ গনি খান চৌধুরীর প্রকল্প, সব গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার প্রকল্প বামফ্রন্ট সরকার করেছেন, 80-র দশকেই করেছেন হুগলির খানাকুলের মাইনান গ্রামে। কিন্তু সেখানে মুসলমানরা বিদ্যুৎ পেয়েছে অনেক অনেক পরে। এই হচ্ছে বিদ্বেষ, এই হচ্ছে তফাৎ। বামফ্রন্ট সরকারের আমলে এই যে তফাৎটা শুরু হলো, প্রথম আমার দাদুরা বুঝতে পারত না। আমরা যখন পড়তে যেতাম, অন্যের বাড়িতে পড়তে যেয়ে দেখতাম সেখানে বিদ্যুৎ জ্বলছে, অথচ আমাদের বাড়িটা অন্ধকার, আমরা হারিকেনের আলোয় পড়াশোনা করছি, কি ব্যাপার।
এই প্রশ্নটা আমাদের মনে উঠতে শুরু করলো, কেন আমরা পাবো না? প্রশ্ন উঠতে শুরু করলো যে পাশের বাড়ির ছেলেটি স্কুলে ক্লার্কের চাকরি পাচ্ছে, পাশের বাড়ির ছেলেটি স্কুলে চাকরি পাচ্ছে, প্রাইমারিতে চাকরি পাচ্ছে, আমি পাচ্ছি না কেন? এই যে দ্বন্দ্ব শুরু হলো সংখ্যালঘু সমাজের মধ্যে, এই দ্বন্দ্ব থেকেই বামফ্রন্ট সরকারের কাছ থেকে আস্তে আস্তে মুসলমানরা মুখ ফিরিয়ে নিল। এই মুখ ফিরিয়ে নেওয়ার পরের কি ঘটনাগুলো ঘটলো সেটা ভবিষ্যতে বলবো। এইটা পার্ট 2, আজ পার্ট 1, পার্ট 2 এতে বলবো।